একদল বলছেন এখনই কেন, আরেক দল বলছেন এখনো নয় কেন। অর্থাৎ রাজ্যের 4টি পুর নিগমের ভোট পিছনো নিয়ে কথা হচ্ছে। এ রাজ্যের প্রধান দুই বিরোধী, একদিকে বিজেপি অন্যদিকে বামেরা, তাদের দাবি ভোট পিছিয়ে দেওয়া হোক। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ যখন রোজ বাড়ছে, যখন পজিটিভিটি রেট অত্যন্ত বেশি, যখন নতুন নতুন করে রোজ সংক্রমিত হচ্ছেন কেউ না কেউ, কন্টেনমেন্ট জোন ঘোষণা করতে হচ্ছে যে 4 পুর নিগমে ভোট, সেই 4 পুর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকাতে, তখন ভোটটা একটু পিছিয়ে দিলে ক্ষতি কোথায়? অন্যদিকে রাজ্যের সরকারি দল, তাদের বক্তব্য আর পিছিয়ে কি প্রয়োজন? অন্য অনেক কিছুই যখন চলছে, অনেক কিছুই যখন সচল আছে, তখন গণতন্ত্রের আসল যন্ত্রটা অর্থাৎ ভোট, সেটা সচল থাকুক, যাতে জনপ্রতিনিধিরাই এসে সাধারণ মানুষকে পরিষেবাগুলো দিতে পারেন। অন্তত ওই 4টি বড় পুর নিগমে। এরপরে তো 111টি পুরসভার ভোট রয়েছে ফেব্রুয়ারি মাসে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, এই ভোট করবার তাড়াহুড়োটা আগে কেন ছিল না আর এখন কেন এলো? এ নিয়েই বিরোধীরা পাল্টা প্রশ্ন করছেন সরকারি মহলকে। একদিকে যখন সরকারি দল আর বিরোধী দলের মধ্যে এই তরজা চলছে, তখন রাজ্য নির্বাচন কমিশনও কিন্তু বিতর্কমুক্ত নয়। তাদের ভূমিকা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলছেন, সরকারি দল সমর্থন জানাচ্ছে। আদালতে টানা হ্যাচড়া হচ্ছে। আজকে আবার নতুন করে আদালত হলফনামার নির্দেশ দিয়েছে। কন্টেনমেন্ট জোন ধরে, পুর নিগমগুলির এলাকা ধরে আক্রান্তের সংখ্যা কত, ভোটকর্মী কতজন পাওয়া যাবে, কতজন আক্রান্ত, সব মিলিয়ে এটা স্পষ্ট এই ভোটটা হচ্ছে একটা টানা হ্যাচড়ার মধ্যে। এই টানা হ্যাচড়ার মধ্যে ভোটটা কি করা খুব প্রয়োজন ছিল? বোধহয় এমন একটা ভোট, যে ভোটটা সবাই চাইছিলেন, কিন্তু এই মুহূর্তে অন্তত অনেকেই চাইছেন না। আমাদের একটি বিশেষ প্রতিবেদন। হাতে আর 10 দিন, তারপরেই রাজ্যের 4 পুর নিগমের ভোট। কিন্তু কোভিড আবহ উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আদৌ ভোট করা সম্ভব কিনা তা নিয়ে কমিশনের কাছে হলফনামা চেয়েছে আদালত। আমাদের তরফ থেকেই আবেদন কোর্টের কাছে করা হয়। স্টেট ইলেকশন কমিশন জানায় যে তাদের এফিডেভিট তারা দিয়েছে এবং তাতে তারা জানিয়েছে যে তাদের গাইডলাইন মেনে তারা করছে রিভাইজড গাইডলাইন। সেখানে কোর্ট জানতে চেয়েছে আজকে বৃহস্পতিবার 10:30টায় মধ্যে, বৃহস্পতিবার 10:30টার মধ্যে জানাতে হবে স্টেট ইলেকশন কমিশনকে যে তাদের যত ইনফ্রাস্ট্রাকচার আছে তাই দিয়ে তারা কিভাবে ইলেকশন করবে, সেটা বৃহস্পতিবার এফিডেভিট আকারে জানাবে। আর স্টেট গভর্নমেন্ট জানাবে যে কোভিডের বর্তমান পরিস্থিতি কী আর তাতে কত কন্টেনমেন্ট জোন আছে, সেটা বৃহস্পতিবার সকাল 10:30টায় এফিডেভিট দিয়ে কোর্টের কাছে জানাতে হবে। কোভিড পরিস্থিতিতে ভোট পিছনোর দাবিতে আগেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে চিঠি দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ভোট পিছনোর দাবিতে সরব বিজেপিও। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বলেছিলাম অন্তত 1 মাস পুরো ভোট পিছিয়ে দেওয়ার কথা। কিন্তু যেখানে সমস্ত কিছুই বন্ধ হয়ে যাচ্ছে, কার্যত মানুষকে ঘরবন্দি করে রেখে এই নির্বাচনের মূল্যটা কি, সেটাই আজকে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠেছে। ব্যক্তিগত মত প্রকাশ করে আগামী 2 মাস সমস্ত কর্মসূচি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। কোভিড নিয়ে উদ্বেগ থাকলেও ভোট নিয়ে কমিশনের কোর্টেই বল ঠেলছে শাসক দল। কোভিড পরিস্থিতিতে নির্বাচন করার ব্যাপারে আমরা সবাই চিন্তিত, উদ্বিগ্ন। কিন্তু নির্বাচন করার দায়িত্ব তো পুরোপুরি রাজ্য নির্বাচন কমিশনের। তারা সব দিক ভেবে নির্বাচন ঘোষণা করেছেন। আমাদের তো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। রাজ্যে শতাধিক পুরসভার মেয়াদ উত্তীর্ণ। 2020 মেতে পুরো ভোট হওয়ার কথা ছিল রাজ্যে, কিন্তু কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তের জেরে থমকে যায় ভোট। সেই সময় দৈনিক আক্রান্ত ও সংক্রমণের হার বর্তমানের তুলনায় নেহাতই নগণ্য। আগামী 13ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। রিপাবলিক বাংলা। এ নিয়ে আমার সঙ্গে উপস্থিত অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে বিতর্ক করবো। আমার সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বসু, বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজনীল মুখার্জি, বিশিষ্ট আইনজীবী। আমি আমার সঙ্গে আরও যে অতিথিরা যোগ দেবেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে যাবো, কিন্তু তার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো আমার অগ্নিবাণ 1।
সংক্রমণে যদি মাপকাঠি হয় তাহলে কেন এখনই ভোট, এই মুহূর্তে সংক্রমণের যে সংখ্যা রয়েছে? অগ্নিবাণ 2। উল্টো দিকে পরিষেবা যদি মাপকাঠি হয় তাহলে কেন এতদিনে ভোট? পরিষেবা যে দেওয়া যাচ্ছে না, নির্বাচিত জনপ্রতিনিধি নেই, এটা এতদিন মনে ছিল না? অগ্নিবাণ 3। গণতন্ত্রের শিক্ষার প্রয়োজন কি সবার শেষে, সবচেয়ে শেষে? না হলে সব কিছু খোলা, সব কিছু চলছে, এমনকি ভোটও চলছে বা ভোট চলবে, 4টে পুর নিগম, 111টা পুরসভা, শুধু স্কুল আর কলেজ বন্ধ। আর যদি স্কুল কলেজ বন্ধ তাহলে ভোট কি করে সম্ভব? যখন শিক্ষাই বন্ধ তাহলে সেই শিক্ষা যে গণতন্ত্রের শিক্ষা দেয়, গণতন্ত্রের প্রয়োজনীয়তা বোঝায়, সেটা কি করে এতটা গুরুত্ব পেতে পারে? আমার সঙ্গে উপস্থিত যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে এক এক করে কথা বলি। প্রথম রাজলক্ষ্মী, আপনার কাছে আসি। আপনাদের সবথেকে বড় আপত্তির কারণগুলো কোথায় এই মুহূর্তে ভোট হওয়া? নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী 2 মাস সবকিছু বন্ধ রাখাটা বাঞ্ছনীয়। তো আমি অনুরোধ করব, যেটাকে উনি ব্যক্তিগত মতামত বলছেন সেটাকে উনি অফিসিয়াল মতামতে রূপান্তরিত করুন এবং সেই অফিসিয়াল মতামতটাকে ওনারা নির্বাচন কমিশনের কাছে নিয়ে যান। নির্বাচন কমিশন সবকিছু অবশ্যই শেষ সিদ্ধান্ত নেয়, তাহলে ঠিক যে অ্যাঙ্গেল থেকে আমরা বা অন্য বিরোধী দলগুলো বলছি যে এখানে মানুষের স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকাটা সবার আগে দরকার। কারণ শুক্রবার অর্থাৎ 7 তারিখে আমরা দেখলাম পজিটিভিটি রেট 53.1%। তার মানে অনির্বাণ, আমি এবং তুমি, আমাদের মধ্যে যে কোনো একজন আক্রান্ত, তাই তো দাঁড়াচ্ছে হিসেবটা। আমরা দেখতে পেলাম রাজ্য প্রশাসন এই মুহূর্তে ভোটটাকে করাতেই হবে এতটাই নাছোড়বান্দা হয়ে রয়েছে, তার জন্য আবার তারা চালাকি শুরু করেছে। কি সেই চালাকি? রোববার 9 তারিখে দেখলাম পজিটিভিটি রেট 33.89%, যখন পরীক্ষা হলো, নমুনা পরীক্ষা হলো 71,664টি। সোমবারে অর্থাৎ 10 তারিখে দেখলাম পজিটিভিটি রেট বেড়ে হলো 37.32%, নমুনা পরীক্ষা এক ধাক্কায় 20,000 কমে গিয়ে হলো 51,675। অর্থাৎ পজিটিভিটি রেট যেখানে বাড়ছে, ঠিক আবার পুরনো প্রক্রিয়া 2020 প্রক্রিয়াতে যেমন রাজ্য সরকার যেমন করছিল তথ্য গোপন করা, এখানেও ঠিক তাই। তারা পরীক্ষার সংখ্যা কমিয়ে দিয়ে তারা পজিটিভিটিকে এখানে ফাঁকি দিতে চাইছে। কথা হলো 2019 সালের পর থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম পুরসভা বা ওয়ার্ডগুলো সেগুলো অভিভাবক শূন্য হয়ে পড়ে রয়েছে, এটা আমরা সবাই জানি। আমি যদি একটা উদাহরণ দিই, শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ড, সেখানকার পুরপিতা অরবিন্দ ঘোষ, তিনি নির্বাচিত হওয়ার আকস্মিকভাবে তার 1 বছরের মধ্যে তার আকস্মিক প্রয়াণ ঘটে। তারপর থেকে একটা ওয়ার্ড অভিভাবক শূন্য হয়ে পড়ে আছে। একটা বারের জন্য তখন মনে হয়নি এখানে এখন কনস্টিটিউশনাল ক্রাইসিস চলছে, কিন্তু ঠিক এখন এমন একটা পরিস্থিতি যখন আমরা দেখতে পেলাম যে আজকে কলকাতা পুলিশের প্রায় 550-র উপর 543 জন পুলিশ আক্রান্ত হয়েছেন। নতুন করে আজকেই আক্রান্ত হয়েছেন 86 জন পুলিশ। যেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। শান্তিপুর হাসপাতাল, কেপিসি হাসপাতাল, আপনাদের চ্যানেলে দেখানো চন্দননগর মহকুমা হাসপাতাল, সেখানের পরিষেবা যেখানে বন্ধ হয়ে গিয়েছে। কলকাতার একাধিক জায়গাতে, শিলিগুড়ি হাসপাতালে 60% চিকিৎসক নার্স তারা অসুস্থ, তারা কাজ করতে পারছেন না। অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে ওষুধ খাইয়ে, অর্থাৎ যারা পেশেন্ট তাদেরকে ওষুধ দিয়ে আপাতত অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। তাহলে এই অবস্থায় ভোটটা কে করাবে? ভোটটা কি মঙ্গল গ্রহ থেকে লোক এনে করানো হবে? নিশ্চয়ই হবে না। তার মানে 100% ক্যাপাসিটি নিয়ে ভোট হলে পরে যে পরিমাণে ছাপ্পা ভোট করতো, মানুষই থাকবে না, পুলিশই কেউ দেখার থাকবে না, প্রশাসন তদারকি করার থাকবে না, তাহলে কি ছাপ্পা ভোটটা একটুখানি বেশি পড়বে? সেই লোভে এটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে? জিজ্ঞাসাটা এখানে। যদি ভোটটা পিছনো হয় 1.5 মাস 2 মাস, বা যেটা স্বাস্থ্য সচেতন যে সমস্ত মানে ডাক্তারবাবুরা যারা আছেন, যে স্বাস্থ্য কমিটি তৈরি করার পরে তারা সেটা কি সিদ্ধান্ত নেবেন, সেটা করলে তৃণমূলের কি অসুবিধাটা? এত বছর দেরি হলে পরে আর 2 মাস দেরিতে কি অসুবিধাটা? এত বছর দেরি হলে 2 মাস দেরিতে অসুবিধা কোথায়? কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যোগ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণুবাবু এই প্রশ্নটাই রাখছেন আপনাদের জন্য। রাজ্যের প্রধান বিরোধী দল, এত বছর দেরি হলে আর 2 মাস দেরিতে অসুবিধা কোথায়? না, আমি এতক্ষণ যেসব কথা শুনলাম না, ঠিক মনে হলো 2 বছর পিছিয়ে গিয়ে 2020 সালে এরকম বক্তব্য বিজেপির বিভিন্ন কর্মী বা নেতাদের মুখ থেকে শুনছিলাম, তোমাদের এই টিভি চ্যানেলের পর্দাতেই শুনছিলাম। তো বিষয়টা হলো এত কিছু তখনকার অভিযোগের পর কি দেখা গেল, উত্তরপ্রদেশ থেকে লাখ লাখ তারা মরদেহ তারা গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হলো, সেইগুলো ভাসতে ভাসতে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল। কিন্তু যেই রাজ্যতে দাঁড়িয়ে তাই অভিযোগগুলো করা হলো, সেই রাজ্যটা একের পর এক
কেন্দ্রীয় এবং যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সেগুলো জিততে থাকলো। তো বিজেপি এইগুলো বলে তথ্য গোপন করা বা মিথ্যে কথা বলা, তথ্যকে এদিক ওদিক করা, এগুলো বিজেপি রপ্ত করেছে 2020-তে বলেছে, 2021-এরও প্রথমার্ধে বলেছে, তারপরে মানুষের রায় পেয়ে গেছে। এই সব কথাগুলো যে ভিত্তিহীন মিথ্যাচার, কিন্তু মানুষ রায় দিয়ে দিয়েছে। এরপরে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি যেটা বলেছেন, উনি সর্বভারতীয় প্রেক্ষাপটে কথাটা বলেছেন। আমরা তো চাই যে সব রাজনৈতিক দল যারা কেন্দ্র সরকার চালাচ্ছে, যারা বিভিন্ন রাজ্যে সরকার চালায়, সবাই বসে আমরা ঠিক করি যে কোভিড যদি এতটাই ডেঞ্জারাস আজকের দিনে হয়ে থাকে, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে যতই এইসব ভোট আছে, যতই মেলা আছে, খেলা আছে, সবই বন্ধ করে দেওয়া হোক 2 মাসের জন্যে। একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবাংলার পক্ষে তো একা সব বন্ধ করে দেওয়া সম্ভব না। এই বিজেপির লোকেরাই 5টা রাজ্যে ভোট করবেন, সেখানে প্রচারে যাবেন, অমিত শাহ বড় বড় টুইট করে বলবেন যে জনসমুদ্র উনি নাকি আপ্লুত, তারপরে নরেন্দ্র মোদী এসে বলবেন, মানুষকে ধন্যবাদ জানাবেন ভিড় করার জন্য, সে ত্রিপুরা হোক, পাঞ্জাব হোক বা উত্তরপ্রদেশ হোক। তো এই মিথ্যাচার, এই যে দ্বিচারিতা, এই তো বারবার বিজেপি, এবং এই কথাগুলো যে ভিত্তি নেই, এটা 2021-এ মানুষ রায় দিয়েছে। কেন কি এরকম কথা, আরও ভয়াবহ কথা, এই হসপিটাল বন্ধ হয়ে গেছে, ওখানে ডাক্তাররা নেই, কিন্তু আখেরে দেখা গেল পশ্চিমবাংলায় কিন্তু একের পর এক তারা কেন্দ্রীয় সরকারের তদারকিতে যেসব অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেসব মূল্যায়ন হয় রাজ্য সরকারের, সেখানে পশ্চিমবঙ্গ 1 নম্বর। সে স্বাস্থ্যসাথী হোক, সে দুয়ারে সরকার হোক, এইসব প্রকল্প নিয়ে রাজ্য বিজেপি নেতা কর্মীরা তারা খিল্লি করেছেন, ঠাট্টা করেছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন কৃষ্ণবাবু আপনাকে, আপনি যে কথাটা বলছেন যে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ তো ভারতের বাইরে নয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকেই যদি আপনারা কাজটা শুরু করতেন, আপনাদের গলার জোরটা একটু বাড়তো না? আমরা নিজেরা করে আপনাদেরকে করতে বলছি। না, তুমি যেটা বলছো সেটা আমি তো আবার বললাম, আজকে যে বিভিন্ন জায়গাতে লোক সমাগম হচ্ছে বা লোক চলাচল হচ্ছে, সেটা কি শুধুমাত্র পশ্চিমবাংলার রাজ্যে? কি বাইরের ট্রাফিক এখানে আসছে না? বাইরের লোকজন আসছে না? এখানকার লোকজন বাইরে যাচ্ছে না? তো সবই তো হচ্ছে। তো আমার এখানে যদি লোক আটকাবার আমার কাছে কোনো আইনি বৈধতা না থাকুক, আমি যদি অন্য রাজ্য থেকে পশ্চিমবাংলাতে ঢোকার আটকাবার যদি কোনো আইনি প্রক্রিয়া না চালু করতে পারি, তো শুধু পশ্চিমবাংলার মানুষকে ঘরে আটকে দিলাম। কেন কি আমরা তো দেখেছি যে পশ্চিমবাংলা যেরকম মাইগ্রেন্ট লেবারার, যারা অন্য রাজ্য থেকে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের দিকে তারা ধেয়ে এলেন খাওয়ার অভাবে, খেতে পাচ্ছিলেন বলে, পশ্চিমবাংলার কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তারা যেতে চায়নি। এখানে তারা টাইম মতো রেশন পেয়েছে, যথাযথ রেশন পেয়েছেন, যতটা পরিমাণ দরকার তাই পেয়েছেন। তো এখানকার পরিযায়ী শ্রমিকরা বাইরে যেতে চায়নি কোভিড মহামারীতে। কিন্তু যেগুলো বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্র সরকারি পরিসংখ্যান বলছে যে আজকে 85% এই মাইগ্রেন্ট লেবারার বা পরিযায়ী শ্রমিক, সেইগুলো কোথাকার? ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ। এই 4টার মধ্যে 3টেই বিজেপি শাসিত, আরেকটিও গৌবালার রাজ্য। তো এই জন্যে বিজেপির মিথ্যাচার, বিজেপি যত বলবে আমাদের মানুষ আমাদের সাথে আছে এবং মানুষ তাদের যোগ্য জবাব দেবে, আমাদের আলাদা করে যোগ্য জবাব। আমি রাজনীল মুখার্জি আমার সঙ্গে জয়েন করেছেন, বিশিষ্ট আইনজীবী, এবং আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমি রাজনীল বাবুর কাছে আসবো, তারপর সুমন বাবুর কাছে যাব। রাজনীল বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়, ইতিমধ্যে এটা নিয়ে আদালতেও যথেষ্ট টানাপোড়েন চলেছে, এখনো পর্যন্ত চলছে, টানা হাঁচড়া চলছে একটা, এটা কতটা কাম্য একটা নির্বাচনকে ঘিরে, বিশেষ করে যে নির্বাচনটা প্রত্যেকের কাছে খুব কাম্য ছিল, প্রত্যেকের কাছে খুব আকাঙ্ক্ষিত ছিল, কারণ এই 4টি পুর নিগম রাজ্যের এত মানুষের পরিষেবার প্রশ্ন, এর আগে কলকাতাটা হয়ে গিয়েছে এবং এরপরে আরও 111টা পুরসভার ভোট রয়েছে, তাদেরও পরিষেবা প্রয়োজন। ধন্যবাদ। আমি এতক্ষণ কৃষ্ণবাবুর বক্তব্যগুলো শুনছিলাম, রাজলক্ষ্মী ম্যাডামেরও বক্তব্যগুলো শুনছিলাম, খুব ইন্টারেস্টিং বক্তব্য। প্রথম কথা হচ্ছে, কৃষ্ণবাবুকে দুটো জিনিস বলতে চাইছি। আমরা এখানে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে বলেছি, পশ্চিমবঙ্গ কোভিড রেট নিয়ে কথা বলতে বলেছি। আমরা এন্টায়ার ভারতবর্ষতে কি হচ্ছে সেটা নিয়ে এখন বসিনি। যদি সেটা নিয়ে বসতাম তাহলে আরো ভালো হতো। বাট যাই হোক, যেহেতু আমরা পশ্চিমবঙ্গতে আমরা থাকি, পশ্চিমবঙ্গ নিয়ে কথাটা বলবো। তো পশ্চিমবঙ্গে 111টি, যেমন আপনি বললেন, আমাদের সঞ্চালক যেমন বললেন যে 111টি পুরসভার ভোট বাকি ছিল, সেগুলো হচ্ছে। তার মধ্যে কিছু উল্লেখ হচ্ছে বিধাননগর, শিলিগুড়ি, আমি দুটো বললাম, আর বাদ বাকিগুলো আছে। আপনি ভাবুন, এদের তো মেয়াদ তো 2015, 16, 17তে শেষ হয়ে গেছে, 18তেও অনেকে মেয়াদ না ছিল, কোভিড না ছিল, ওমিক্রন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় তো ভোট করানোটা খুবই সুবিধা ছিল।
আজকে যদি আমরা 2021-এ ওনারা বলেন যে ভোটটা করতেই হবে, তার মানে এটা ধরে নিতে হবে যে তারা সেই সময় মানে they were not interested to conduct. এটা তো মাথায় রাখতেই হবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই না, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেকেন্ড হচ্ছে আজকে কোভিড রেট বা অমিক্রনের যে ভেরিয়েন্ট, মানে কোভিডের যে ভেরিয়েন্ট অমিক্রন, তার রেট হচ্ছে মোর দ্যান 53% আমরা এখন দেখতে পাচ্ছি, মানে সংক্রমণের হার যেটা। সেখানে দাঁড়িয়ে আজকে আমি আইনজীবী ছিলেন, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, যারা কলকাতার বাসিন্দা বা যারা বিধাননগরের বাসিন্দা বা শিলিগুড়ির বাসিন্দা, তারা যখন ভোটের লাইনে দাঁড়াবে, তাদের সংক্রমণ যদি হয়ে যায় বা কোনো রকমে তারা যদি ইনফেক্টেড হয়, কে দায়িত্বটা নেবে? এবার ধরুন যারা প্রিসাইডিং অফিসার, যারা ভোট করাতে আসবে, বুথে যারা আসবেন, যাদেরকে দ্বারা ভোট পরিচালিত হবে, যারা ওই সময় কন্ডাক্ট করবেন, তাদের মধ্যে কি কেউ আদৌ পরবর্তীকালে তারা সংক্রমিত হয়েছে কিনা, ধরুন তারা 72 আওয়ার্সের মধ্যে একটা আরটিপিসিআর টেস্ট করে এলো, তাদেরকে ধরে নিলাম তাদের রিপোর্ট নেগেটিভ আছে, ভালো, আমি চাই তাদের রিপোর্ট নেগেটিভ থাকুক, সবাই সুস্থ থাকুক, সেটা চাই। কিন্তু ভাবুন বাইচান্স ভোট করার সময় বাইচান্স কোনো রকমের কোনো সিমটমস পাওয়া গেল বা তারা মনে করছে তাদের শরীরটা খারাপ হচ্ছে, ইনফ্যাক্ট তখন তাকে যদি নিয়ে গিয়ে কোনো হসপিটালে অ্যাডমিট করার সময় আমরা জানতে পারি সেখান থেকে একজন কোভিড পজিটিভ হয়েছে, আমরা তো এক্সপেক্ট করবো যে তার থেকে। রাজনীল বাবু, আমি একটু থামাচ্ছি আপনাকে, রাজনীল বাবু আমি একটু থামাচ্ছি আপনাকে। এই মুহূর্তে আমাদের স্ক্রিনে, রিপাবলিকের স্ক্রিনে কিছু তথ্য আসছে, কিছু পরিসংখ্যান আসছে। দৈনিক কোভিড আক্রান্তের একটা পরিসংখ্যান, মে 4, 2020 আক্রান্তের সংখ্যা ছিল 61, সংক্রমণের হার ছিল 5.01%। 5 তারিখ মে মাসে আরেকটু বেড়ে 85, 4.87% সংক্রমণের হার। 6ই মে 112 জন আক্রান্ত হয়েছিলেন, 4.83% ছিল সংক্রমণের হার। মে মাসের 7 তারিখ 92 জন আক্রান্ত হয়েছিলেন, সংক্রমণের হার ছিল 4.73%। এবার আসি 7ই জানুয়ারির হিসেবে 2021, 18,213 জন আক্রান্ত। 8ই জানুয়ারি 18,802 জন আক্রান্ত, সংক্রমণের হার দেখতে পাচ্ছেন 29.60%। 9ই জানুয়ারি 24,287 জন আক্রান্ত, আর 10ই জানুয়ারি 19,286 জন আক্রান্ত, 37.32% সংক্রমণের হার, অর্থাৎ পজিটিভিটি রেট। আমার খুব সাদা একটা সোজা একটা প্রশ্ন আছে কৃষাণুবাবুর কাছে। আমি কেন মে মাসের 3 তারিখ বা 4 তারিখ থেকে ডেটাগুলো ইউজ করলাম সেটাও স্পষ্ট করি কৃষাণুবাবু। 3রা মে রাজ্যের নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছিল, বিধানসভা নির্বাচনের, তারপরে যদি ভোট করা হতো সেটাকে ধরে নিয়ে প্লিজ। অনির্বাণ, আমি একটা জিনিস বলে দিই, খুব সোজা সাপটা হিসাব বলুন রাজনীল বাবু। স্টেট ইলেকশন কমিশন আমরা জানি এখানে দাঁড়িয়ে তারা আজকে কোর্টে ডাইরেক্টলি বলছে উই হ্যাভ টু টেক ইনস্ট্রাকশন ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট। আমরা ইনস্ট্রাকশন নিয়ে আসবো যে whether to conduct or not to conduct the vote। খুব ভালোভাবে ভাবুন, এটা মানে এটা খুব একটা আশ্চর্য বিষয়, they can work independently। কিন্তু এটা আশ্চর্যের বিষয় কেন বলছেন রাজনীল বাবু? বীরা পান্ডের সঙ্গে এ রাজ্যের সরকারের যে মামলা চলেছিল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আনা নিয়ে, এবং সে মামলার শেষমেশ কি ফল হয়েছিল আমরা জানি, আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু তখনই তো জানা হয়ে গিয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশন যে বিধি অনুযায়ী তৈরি হয়েছে এবং যেভাবে তাদেরকে নির্বাচন পরিচালনা করতে বলা হয়েছে, তাতেই তো তাদের হাত পাটা কার্যত রাজ্য সরকারের কাছে বেঁধে রাখা হয়েছে। আজকে নির্বাচন কমিশন রাজ্যের মুখপাত্র বলে সত্যি কি তোতা পাখির মতো আউড়ে কোনো লাভ আছে? আমি কৃষাণুবাবুর কাছে আসবো। কৃষাণুবাবু, যে সংক্রমণের ডেটা বা পরিসংখ্যান দেখাচ্ছিলাম 4 মে থেকে 7ই মে পর্যন্ত, উল্টো দিকে জানুয়ারি মাসের 7 থেকে 11 পর্যন্ত, তাতে কোনোভাবে কি মনে হয় যে সংক্রমণের নিরিখে যদি মানে ওই মাপকাঠিতে যদি ভোটটা না হয়ে থাকে মে মাসে, তাহলে এখন কিভাবে হতে পারে? এটা আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আগে এক এক করে জবাব দিই। আমার আগে যিনি বলছিলেন আমি তো দেখতে পাচ্ছি না, তাই আমি অ্যান্টিসিপেট করে বলছেন যে এর আগে যিনি প্রশ্ন করলেন যে নাকি পশ্চিম বাংলা নিয়ে আমরা কথা বলছি, সুতরাং বাকি ভারতের নিয়ে প্রশ্ন করা যাবে না বা কথা তোলা যাবে না। তো বিষয়টা বলে রাখি যে যদি তাই হয় তাহলে তো আমরা সব নিজেদের ইচ্ছা মতো ভ্যাকসিনটা কিনতে পারতাম, আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা অক্সিজেনের ক্যাপাসিটি বাড়াতে পারতাম। তো আমরা তো নিজের ভ্যাকসিনটা, আপনি দাঁড়ান, আপনি যখন বলেছেন আমি বলিনি।
আপনার সময় আপনি বলেছেন এক এক করে প্লিজ। সোনার ধৈর্যতা দেখান, সোনার সভ্যতাটা দেখান। আমি আপনাকে আটকাইনি। বিষয়টা হচ্ছে যে তাহলে আমি স্বাধীনভাবে ভ্যাকসিন প্রকিওর করতে পারতাম, আমি স্বাধীনভাবে অক্সিজেনের ক্যাপাসিটি বাড়াতে পারতাম। তো সেই জন্যে আমি একটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে যেটা পারি যেটা পারি না, তো যেরকম অনেক পারি নার ক্ষেত্র আছে, তাই জন্যে আমি একটা আইল্যান্ড বেসিসে, পশ্চিমবাংলাকে একটা দ্বীপ বেসিসে আমি আলোচনা করতে পারি না, আমাকে বাকি আলোচনাগুলো করতে হবে। এবার আসি আপনার কথা অনুসারে। দেখুন, এখন যে ভোটটা হচ্ছে, এই ভোটটা এগোবে না পেছবে সেটার জন্য আদালতে গেছেন কিছু মানুষ, তাদের নির্দেশে আমরা রাজ্য সরকার বা রাজ্য যেটা নির্বাচন কমিশন তারা তাদের মতামত দিয়েছেন। রাজ্য সরকার তাদেরকে কিভাবে ফেসিলিটেট করবেন, সে সুরক্ষা কর্মী হোক বা বাকি যেসব ভোট কর্মীদেরকে দিয়ে যেটা করবেন সেটা রাজ্য সরকার দিয়েছে। তো যারা প্রশাসনের ব্যাপারটা ঠিক জানে না, যে নির্বাচন কমিশনকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের থেকে অনেক সময় কি সাহায্যের জন্য আসতে হয়, তাদের কাছে গেট ব্যাক করতে হয়। তো যাদের এই প্রশাসনিক প্রক্রিয়াটা জানা নেই, তারা কি বললো, তাহলে তার ব্যাপারটা ঠিক উপাদেয় হয় না, ব্যাপারটা ঠিক আলোচনাটা ঠিক হয় না। একদল লোক কিছু জানেই না, বুঝলাম কৃষ্ণবাবু, কিন্তু আমি সংক্রমণের নথি দেখাচ্ছিলাম, যে পরিসংখ্যান দেখাচ্ছিলাম, তাতে যে বন্ধ করে দেবে, নিশ্চয়ই রাজ্য নির্বাচন কমিশন সেই নিয়ে বিবেচনা করবেন। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যদি সংক্রমণটা মাপকাঠি হয়, আমি মেনে নিচ্ছি, তাহলে রাজ্য নির্বাচন কমিশনের অথরিটি নন, আমিও অথরিটি নই। অথরিটিতে যার একদল লোক তো আছে, যদি ব্যাপারটা হতো। বেশ, আমি বুঝতে পেরেছি আপনার যুক্তি। আমি সুমন রায়চৌধুরীর কাছে যাই, কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। সুমন বাবু, রাজ্য নির্বাচন কমিশনের বিবেচনায় ঠিক কি আছে আমি জানি না, কিন্তু যদি সংক্রমণ সংখ্যা, পজিটিভিটি রেট এগুলো বিবেচনার মধ্যে থেকে থাকে আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে কিন্তু 4 মে থেকে 7 মের হিসেব আর 7 জানুয়ারি থেকে 11 জানুয়ারির হিসেবে কোথায় যেন সব গুলিয়ে যাচ্ছে। সুমন বাবু, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রশাসন চলছে পশ্চিমবঙ্গে, মানে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন একটি দুর্বিনীত প্রশাসন। তা নইলে আপনারা সবাই দেখেছেন, সংবাদ মাধ্যম দেখিয়েছে যেভাবে ইয়ার এন্ডিং এ লক্ষ লক্ষ লোককে ফ্রিলি ঘুরতে দেওয়া হয়েছিল, যে কাণ্ড ঘটানো হলো গঙ্গাসাগর মেলা নিয়ে। আপনি হলফনামার কথা বলছেন রাজ্য নির্বাচন কমিশনের, আরে রাজ্য নির্বাচন কমিশন তো কালীঘাটের ঝাড়ুদার, ওনারা আবার কি হলফনামা দেবেন? হলফনামা লিখে দেওয়া হবে যে এই কোর্টকে জানাও, এই যুক্তি জানাও, সেই অনুযায়ী রাজ্যের নির্বাচন কমিশন কাজ করবে। কিসের আবার রাজ্য নির্বাচন কমিশন? পশ্চিমবঙ্গে আছে? কোন রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নেই, তারা কোনো ফাংশন করে না সেভাবে। নিউট্রালি কোন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ফাংশন করে না। তা না হলে আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা, এই নিয়ে কোর্টে যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু শাসক দলের মনে হয়েছে আমাদের জিততে হবে, বাকি আমরা বিধানসভা নির্বাচন জিতেছি, বাকি পুরসভাগুলিও দখলে নিতে হবে, আমাদের নেতা কর্মীদের ভাতার ব্যবস্থা করতে হবে, তা নাহলে সংসার চলবে না। কোন ভদ্র সভ্য শিক্ষিত চাকরি করা ছেলে, ব্যবসা করা ছেলে তো ওদের দল করে না। পুরসভা পঞ্চায়েতগুলো কন্ট্রোলে নিতে হবে, সেই অনুযায়ী হলফনামা তৈরি হবে, সেই অনুযায়ী হলফনামা জমা দেওয়া হবে হাইকোর্টে। একটা দায়িত্ব জ্ঞানহীন দুর্বিনীত সরকার পশ্চিমবঙ্গে চলছে। বেশ, আমি রাজলক্ষ্মীর কাছে আসি। রাজলক্ষ্মী, আপনার কাছে আমার প্রশ্ন, যে পরিসংখ্যান আমরা ইতিমধ্যে দেখেছি, আমি আবার সবাইকে সময় বাঁধছি, আমি 30 সেকেন্ড করে সময় বাঁধছি। রাজলক্ষ্মী, যে পরিসংখ্যান আমরা দেখিয়েছি, সেই পরিসংখ্যান অর্থাৎ মাপকাঠি যদি সংক্রমণ হয়, তাহলে ভোট হওয়া কিভাবে সম্ভব সেটা রাজ্য নির্বাচন কমিশন বলতে পারবে। আর যদি পরিষেবা মাপকাঠি হয়, তাহলে কি এতদিন পর ভোট হওয়ার কথা? রাজলক্ষ্মী, না, আমি এটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম, এটা রাজ্য সরকার পুরোপুরি ডিভিডেন্ড তুলতে চাইছে, যাতে ভোটটা যত টার্নওভার যত কম হবে তাতে ওরা বেশি ডিভিডেন্ড তুলতে পারবে। এখানে বললো তো যে সবার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। তাহলে উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটলো, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত, তিনি কিন্তু করোনার জন্য উপনির্বাচনটা হতে দিলেন না, বা নির্বাচন কমিশন না বললে উনি কিন্তু পদত্যাগ করলেন। পশ্চিমবঙ্গ কেন করতে পারলো না? যদি তাই হয়ে থাকে তাহলে আয়ুষ্মান ভারত সমস্ত রাজ্যে আছে, পশ্চিমবঙ্গে তাহলে পরে কেন নেই? তারা নাকি এখানে কোঅর্ডিনেট করছে। তাহলে পরে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল যে সমস্ত পরিবার করোনাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, দেখা গেল 19,553টি পরিবার ক্ষতিগ্রস্ত,
তার মধ্যে মাত্র 110টা কোভিড পরিবার এখনো পর্যন্ত তারা রাজ্য সরকারের থেকে উপকৃত হয়েছে, অর্থাৎ 0.56% সহায়তা এখনো পর্যন্ত পেয়েছে। সময় শেষ হচ্ছে রাজলক্ষ্মী, আমি উত্তর নেওয়ার জন্য যাবো কৃষাণু বাবুর কাছে, কিন্তু তার আগে আমি রাজনীল বাবুর কাছে যাবো। রাজনীল বাবু, শেষ 30 সেকেন্ড, আদালতের বিচারে রয়েছে ঠিক কথা, কিন্তু আদালত হলফনামাও দিতে বলেছে রাজ্য নির্বাচন কমিশনকে, রাজ্যকেও বলেছে কন্টেনমেন্ট জোন, সংক্রমণের সংখ্যা। এখন এগুলো যদি মাপকাঠি হয় রাজনীল বাবু, তাহলে 4 মে থেকে 7 মে পর্যন্ত যে ফিগার ছিল আর আজকের যে ফিগার, সেই তুল্যমূল্য ভিত্তিতে সত্যিই কি সংক্রমণের মাপকাঠিতে হলে নির্বাচন হওয়ার কথা? আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, আমি আবার বলছি, আইনজীবী এখন সাধারণ মানুষ, দুটোই আমি কিন্তু একসাথে কোট আনকোট বলছি, মাথায় রাখতে হবে। আজকে যদি সংক্রমণ যেটা বাড়ছে সেই রেটটা যদি আরো এক্সিড করে 21 দিনের মধ্যে, 22শে জানুয়ারি যদি ভোট হয়, এটা কিন্তু আজকে 53%, এটা কিন্তু খুব বাজে জায়গায় যাবে। আর আইনজীবী হিসেবে যদি বলি, খুব টেকনিক্যাল জায়গাতে 2017, 18, 19-এ মেয়াদ অনেকগুলো মিউনিসিপ্যালিটি শেষ হয়ে গেছে, অনেকগুলো কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। সেই সময় রাজ্য সরকার কেন ইনিশিয়েটিভ নেয়নি? সেই সময় রাজ্য সরকার কেন বলেনি যে আপনারা ভোট করান ইলেকশন কমিশনকে? খুব সিম্পল এন্ড স্ট্রেট যাওয়া, এর থেকে বেশি কিছু হয় না। আর যদি আবার আমি বলছি, যদি কোভিড রেট যেটা বাড়ছে সেটা যদি বাড়তে থাকে আর এই সময় যদি ভোট হয়, আরো কিন্তু বাড়বে, বেশ মানুষজন মরবে। এটা আমাদের খবরের চ্যানেলে দেখতে হবে, আপনারাই এটা কিন্তু খবরের চ্যানেলে কিন্তু আনবেন। আমি সুমন বাবুর কাছে যাই। সুমন বাবু, একটা অভিযোগ বারবার আপনাদের বিরুদ্ধে শাসক দলের কাছ থেকেও আসছে, যে সম্মিলিতভাবে বিরোধীদের বিরুদ্ধে, যে তাদের পায়ের তলার জমি নেই, সুতরাং ভোট আজ হোক আর 2 মাস পরে হোক, তাদের বিরোধীদের কি সত্যিই কিছু এসে যাবে? আসন সংখ্যার কি কিছু ইতর বিশেষ হবে বিরোধীদের ক্ষেত্রে? এটাও কিন্তু পাল্টা আছে। আপনারা ভয় পেয়ে, অর্থাৎ জনসমর্থন নেই এই ভয় পেয়ে ভোট পিছোতে চাইছেন কোভিডকে ঢাল করে। 30 সেকেন্ডে প্লিজ। বারবার বলে তৃণমূল আমি যদি পাল্টা বলি, তৃণমূল কংগ্রেস ভোটটা এগিয়ে আনতে চাইছে, কারণ তারা জানে আমার হারমাত বাহিনীও রেডি রয়েছে, আমার পুলিশ প্রশাসনও রেডি আছে। তাহলে এইটাই হচ্ছে সঠিক সময়, পশ্চিমবঙ্গে পুরসভাগুলিতে ভোট করিয়ে নাও। যে কথাটা একটু আগে আমি আপনাকে আবার বললাম, সব পুরো ক্ষমতাটা যার মাধ্যমে ফিনান্সিয়াল ইনফ্লো আছে, সেই পুরো ক্ষমতাটা আমাদের দলের নেতাদের অধীনে নিয়ে এসো। এই কারণেই ওদের হাজার কোভিড হোক, হাজার প্যান্ডেমিক হোক, ওরা চাইবে এই নির্বাচনটা হয়ে যাক, কারণ ইট ইজ নট আ প্রো পিপল গভর্নমেন্ট, ইট ইজ অ্যান অ্যান্টি পিপল গভর্নমেন্ট, প্রো হারমাত গভর্নমেন্ট। আমি সময় শেষ, আমাকে কৃষাণু বাবুর কাছে যেতে হবে। কৃষাণু বাবুকে দিয়ে আমি শেষ করবো। কৃষাণু বাবু, একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে বারবার উঠছে, আসন সংখ্যার হিসেবটা যেরকম আপনারা বলছেন বিরোধীদের পায়ের তলে জমি নেই, তাহলে সেই জমি সামনে 2 মাস পরে ভোট হলে যে খুব শক্তপোক্ত হবে এমনও কোনো কথা নেই। কলকাতা পুরসভার সাম্প্রতিক নির্বাচনের ফল, উপনির্বাচনগুলোর ফল দেখিয়ে দিচ্ছে। আপনাদের তরফেই বা এত তাড়া কেন? মানে আপনারা তো সরকারি দল হিসেবে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রাখছেন ঠিক কথা, কিন্তু আপনারা তো যেচে বলতে পারতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মতটাকেই তো আপনারা আপনাদের দলের সরকারি মত করতে পারতেন। এখন ভোট থাক, মানুষ বাঁচুক, পরে ভোট হবে। সেটা তো সরকারকে আপনাকে জিজ্ঞেস করতে হবে। বিষয়টা আমি আবার বলছি যে যারা এত কিছু জ্ঞানের কথা বলছেন, প্রো পিপল কোনটা প্রো কোনটা অ্যান্টি, এত কিছু জানেন, কিন্তু তাদেরকে সাকুল্যে আইএসএফ এর মতন একটা নতুন দলকে নিজের প্রতিনিধি রূপে বিধানসভাতে পাঠানো হয়েছে, নিজের একটা প্রতিনিধিও পাঠাতে পারেননি। সে মানে কংগ্রেসের প্রতিনিধি হোক কিংবা ছদ্ম বাম প্রতিনিধি হোক, দুজনের ক্ষেত্রে যত বলবেন এসব মানুষ বিরোধী কথাবার্তা কারা বলছেন, আবার মানুষের কাছে কারা গৌণ হয়ে যাচ্ছে, এর থেকেই তারা প্রতিফলিত হচ্ছে। আমরা রাজ্য সরকার যেরকম ভাবে নির্দেশ আসবে সেই মতোই কাজ করছে। আমাদের এর ভিন্ন আর কিছু করার নেই। বিভিন্ন সময় আমরা চাই আরো ভ্যাকসিন আসুক, আমরা চাই আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা এরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কেন্দ্র সরকার আরো বেশি সহযোগিতা করুন। আমাদের যে বকেয়া রাশিগুলো আছে জিএসটি বাবদ, বাকি অন্যান্য ট্যাক্স বাবদ, সেইগুলো কেন্দ্র সরকার করুন। কিন্তু বিজেপি বা বিরোধী অন্যান্য দলের কোনো বক্তব্য নেই। সেখানে তারা কিন্তু সময় শেষ, আমাকে শেষ করতে হবে। আমি 4 জনের কথাই শুনলাম, আমাকে শেষ করতে হবে। রাজু মুখার্জি, সুমন রায়চৌধুরী, রাজলক্ষ্মী বসু এবং কৃষাণু মিত্র, অনেক ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে এতক্ষণ বিতর্ক করবার জন্য এবং আজকের এই বিতর্কে অংশ নেওয়ার জন্য। শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হলফনামা, রাজ্য সরকারের দেওয়া হলফনামা, তার ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু যে কথা বলে শুরু করেছিলাম, এই প্রশ্নটা এই নির্বাচনকে ঘিরে থেকেই যাবে এবং এই কাঁটাটা খচখচ করবেই। এতই যদি জরুরি ছিল পরিষেবা, তাহলে এতদিন পরে কেন? আর
সংক্রমণে যদি ভয় ছিল মে মাসে, তাহলে আজই বা কেন? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছি এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। জেট গতিতে বাড়ছে সংক্রমণ। তৃতীয় ঢেউয়ের ঝাপটায় চিকিৎসা কর্মীরাও বেশ বড় সংখ্যায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা আনলো আইসিএমআর। কোভিড টেস্টের ক্ষেত্রেও নতুন গাইডলাইন প্রকাশ করা হলো। দেশ জুড়ে প্রতিদিনই বাড়ছে কোভিড সংক্রমণ, বাড়তি মাথা ব্যথা ওমাইক্রন। তবে বিশেষজ্ঞরা বলছে সতর্ক থাকতেই হবে। এরই মধ্যে আরও একটি নির্দেশিকা প্রকাশ করেছে আইসিএমআর। ওই নির্দেশিকায় বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন নেই। কোভিড আক্রান্তের সংস্পর্শে এলেও হাই রিস্ক ছাড়া পরীক্ষা নয়, হাসপাতাল থেকে ছাড়া রোগীদেরও টেস্ট নয়, আন্তঃরাজ্য ভ্রমণে দরকার নেই টেস্ট, উপসর্গহীনদের কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, আইসোলেশনের সময়সীমা শেষ হলেও পরীক্ষার প্রয়োজন নেই। কি ধরনের উপসর্গ থাকলে কোভিড পরীক্ষা করতে হবে? সর্দি, জ্বর, গলা ব্যথা, স্বাদগন্ধ না পাওয়া, শ্বাসকষ্ট এবং ফুসফুসের সমস্যা থাকলে কোভিড টেস্ট করতে হবে। পাশাপাশি বিদেশি যাত্রী অর্থাৎ যারা বিমানে বা জাহাজে ভারতে আসছেন তাদের ক্ষেত্রে কোভিড পরীক্ষা করতে বলা হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে অস্ত্রোপচার বা সন্তান প্রসবের মতো জরুরি সমস্যা কোভিড পরীক্ষার জন্য ফেলে রাখা যাবে না। যে উপসর্গগুলির কথা বলা হয়েছে সেগুলি না থাকলে স্বাভাবিকভাবেই সবকিছু চলতে পারে। কেন হঠাৎ এই গাইডলাইন? কোভিড পরীক্ষার ল্যাবরেটরিগুলিতে টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, চিকিৎসক, প্যাথোলজির কর্মীরাও সংক্রমিত হচ্ছেন। সংক্রমিতরা 7 থেকে 10 দিন পরিষেবার বাইরে চলে যাচ্ছেন। চাপ বাড়ছে, সেই চাপ কমাতেই এই নতুন নির্দেশিকা। রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টের শুরুতেই আপনাদেরকে যে খবরে নিয়ে যাব সে খবর বর্ধমানের খবর। অ্যাকচুয়ালি বলা ভালো যে পূর্ব বর্ধমানের খবর, কিন্তু এই খবর আর শুধু বর্ধমানের খবর নেই। এই মুহূর্তে খবর আমার আপনার সকলের খবর হয়ে গেছে। তার কারণ আমার আপনার সকলের জীবনে, আমাদের পরিবারে পর্যন্ত থাবা বসাতে পারে এমন একটি বড় ঘটনার খবর। বর্ধমানে মাদক কারখানার হদিশ মিলেছে। ঠিক শুনছেন, মাদক কারখানার হদিশ। চক্র বলছি না কিন্তু। এ রাজ্যে এতদিন ধরে সীমান্তের আশপাশের এলাকাতে, সীমান্তের আশেপাশে ছোট শহরে মাদক চক্রের হদিশ মিলত। এমনকি খোদ এই খাস কলকাতা শহরের বুকেও মাদক চক্র চলেছে, চালানো হচ্ছে এমন অভিযোগ আসতো, খোঁজ মিলেছে, তদন্ত হয়েছে। কিন্তু এবার আর সব চক্র নয়, সরাসরি মাদক কারখানা, মানে কাঁচামাল নিয়ে এসে মাদক তৈরি করে এখান থেকে ভিন রাজ্যে পাচার। ওড়িশা এসটিএফ এর দল এসে ইতিমধ্যেই পৌঁছচ্ছে কলকাতায়। আমাদের দুই প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে সন্তোষ এবং কলকাতা থেকে রয়েছেন আমার সঙ্গে অর্ণব মজুমদার। আমি দুজনের সঙ্গেই কথা বলবো। একেবারে প্রথমে সন্তোষের কাছে যাই। যেহেতু বললাম মাদক কারখানা, তাই আপনাদেরকেও জানানোর দরকার যে বর্ধমানের মুখে মাদক কারখানা, যারা এই নেটফ্লিক্সের দুনিয়ায় ঠিক হজম করতে পারছেন না বিষয়টা, ভাবছেন নার্কোসের গল্প বলছি কিনা, তা বলছি না, যে সন্তোষ বলবে। সন্তোষ, যদি বিস্তারিত জানাও এই মাদক কারখানা। এরা কিন্তু কলেজ মোড়ে এদের কিন্তু আদি বাড়ি, এবং তার সাথে সাথে তারা কিন্তু বর্তমানে শ্রীরামপুরে তারা একটি বাড়ি ভাড়া নেয়, এবং সেই বাড়িতে কিন্তু গোয়াল ঘরে তারা কিন্তু আটটি কারখানা তারা খুলে বসেছিল, এবং সেই কারখানায় প্রায় 66 কোটি টাকার কিন্তু হেরোইন এবং হেরোইন তৈরি করার যে সামগ্রী তা কিন্তু এসটিএফ উদ্ধার করেছে, এবং তার বাড়িতে গোয়াল ঘরেই কিন্তু এই কারখানাতে দীর্ঘদিনভাবে এখান থেকে চালাচ্ছিল। ইতিমধ্যে যারা এলাকা বাসিন্দা তারা কিন্তু এই ঘটনার পর তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন যে কি করে একদম ঘনবসতির ভিতরে তারা এই কারখানা খুলে বসেছিল। এবং রাহুল মন্ডল কিন্তু তার মুর্শিদাবাদে কিন্তু তার যাওয়া আসা ছিল, এবং মুর্শিদাবাদ থেকে কিন্তু সে এই যে হেরোইন তৈরি করার যে নিয়ম সেইগুলো কিন্তু সে শিখে আসে, এবং তারপরে কিন্তু সে এইখানে বসে তার কিন্তু করতো, এবং বাড়িতে প্রচুর ব্যারেল, সেই ব্যারেলে কিন্তু সেই কাঁচা মাল কিন্তু আসতো, এবং এলাকাবাসীকে বলতো সে সে খামারের জন্য মুরগির খাবার নিয়ে এসছে। কিন্তু তা না, তা কিন্তু বাড়িতে একটি কারখানা খুলে বসে। এই প্রশ্ন উঠছে যে প্রশাসন, বর্ধমান জেলা প্রশাসন বা বর্ধমান
পুলিশ প্রশাসন তাদের নজরে কেন এলো না? এত বড় একটি কারখানা সে খুলে বসেছিল। একেবারে আমি চলে যাবো অর্ণবের কাছে। আমাদের আরেক প্রতিনিধি অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, বাইরে মুরগির কারবারের একটা আচ্ছাদন, একটা প্রলেপ, আর ভিতরে মাদকের কারবার নয়, মাদক তৈরির কারখানা। ভয়ঙ্কর একটা ঘটনা, ভয়ঙ্কর। এবং শুধু ভয়ঙ্কর নয়, পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত মাদক সংক্রান্ত যা তদন্ত তার সব কিছুর মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। কিভাবে দেখছেন এসটিএফ, এবং কিভাবে গোটা ঘটনার কিনারা করতে পারলো এসটিএফ? কিভাবে খোঁজ পেল, ট্র্যাক করলো কি করে? অনির্বাণ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই প্রথম নয়, এর আগেও একটি মাদক কারখানার কিন্তু হদিশ পাওয়া গেছিল, এবং সেই মাদক কারখানার হদিশ কিন্তু পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। কলকাতা পুলিশের এসটিএফ গত বছর জানুয়ারি মাসে, অর্থাৎ ঠিক 1 বছর আগে, রঘুনাথগঞ্জে একটি মাদক কারখানার খোঁজ পায়। রঘুনাথগঞ্জ জেলা পুলিশকে, মুর্শিদাবাদ জেলা পুলিশকে নিয়ে তারা সেখানে রেড কন্ডাক্ট করে, দুজনকে অ্যারেস্ট করে। সেই দুজনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই কিন্তু উঠে আসে এই বর্ধমানের যে মাদক কারখানা, সেই মাদক কারখানার কিন্তু হদিশ। এবং এই মাদক কারখানার যে হদিশ তারা পেয়েছিল, সেটাকে কিন্তু তারা কনফার্ম করতে পারছিল না। তার কারণ এই মাদক কারখানাটা এমনভাবে তৈরি হয়েছিল যে একটি গোয়ালঘরের চারিদিকে এতটাই উঁচু বাউন্ডারি ছিল যে বাইরে থেকে ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। এসটিএফের গোয়েন্দারা বারবার সেখানে অভিযান চালান, কিন্তু তারা সাদা পোশাকে যান যাতে কেউ না বুঝতে পারে। ঠিক এই সময় কিন্তু উড়িষ্যা এবং মণিপুর, এই দুটো জায়গা থেকেও কিন্তু বেশ কয়েকজন ড্রাগ পেডলার তারা কিন্তু অ্যারেস্ট হন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে কিন্তু হাওড়ার গোলাবাড়ি থানা, সেই গোলাবাড়ি থানা এলাকায় কিন্তু 4 জন গ্রেপ্তার হন, যাদের মধ্যে 2 জন উড়িষ্যার বাসিন্দা, 2 জন মণিপুরের বাসিন্দা। তাদেরকে যখন ইন্টারোগেশন করা হয়, সেই ইন্টারোগেশনের সূত্র ধরে তারা কনফার্ম হন এবং বর্ধমানে তারা রেড কন্ডাক্ট করেন। রেড কন্ডাক্ট করবার পর কিন্তু তারা এই যে মাদক কারখানা পেলেন, কার্যত পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যত নার্কোটিক্স কেস হয়েছে তার মধ্যে কিন্তু বলা যেতে পারে যে অন্যতম বড় এই নার্কোটিক্সের যে লিড তারা পেলেন, সেই নার্কোটিক্সের লিড। তার কারণ এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম বাইরে থেকে আসার সময় কোটি কোটি টাকার মাদক ধরা পড়তো, কিন্তু মাদক তৈরি করা, সেই তৈরি করবার জন্য প্রসেসের জন্য যে বিভিন্ন মেশিন, যে বিভিন্ন কেমিক্যাল, সেগুলো কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে এতদিন সেইভাবে পাওয়া যায়নি। তো সেই জায়গা থেকে এই যে গ্রেপ্তার বা এই ধরনের যে রেড কন্ডাক্ট করবার ফলে যে কারখানার হদিশ পাওয়া গেল, তা কিন্তু বলা যেতে পারে রাজ্য পুলিশের এসটিএফ এর একটা এখানে তোমার কাছে আমার প্রশ্ন অর্ণব, যে মাদক পাচারের একটা চক্র চলছে, বা মাদক পাচারের জন্য একটা করিডোর অন্য আরো 5টা রাজ্যের মতো এ রাজ্য সীমান্তে সেখানে বারে ব্যবহার হয়েছে বা অভিযোগ উঠেছে, এমন আমরা দেখেছি। কিন্তু একেবারে মাদক তৈরি মানে তার বিক্রি করবার জন্য নির্দিষ্ট ক্রেতা ছিল, এবং সবাই এ রাজ্যের নয়, ভিন রাজ্যেরও, এমনটা তুমি বলছো, সন্তোষ বলছে। কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল এই জাল? কটা রাজ্যে এখান থেকে তৈরি মাদক সরবরাহ করা হতো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু রাজ্য পুলিশের কাছে 4টি রাজ্যে ইনফরমেশন উঠে এসেছে, এবং সেই 4টি রাজ্যকে কিন্তু তারা ধরে এগোচ্ছেন। কিন্তু ক্যারিয়ার যদি দেখা যায়, যেটা সব থেকে তাদের চিন্তার কারণ, যে বেশ কয়েকজন ক্যারিয়ারকে পাওয়া গেছে যারা কিন্তু নদিয়ার যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় থাকেন। তাহলে কি সীমান্ত পেরিয়েও এই মাদক চক্রের জাল ছিল, সেটাই কিন্তু এখন এসটিএফ এর গোয়েন্দারা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি বিভিন্ন রাজ্য, সেখানেও কিন্তু ইতিমধ্যে রেড কন্ডাক্ট করা হচ্ছে, এবং যারা এসটিএফ এর গোয়েন্দারা রয়েছেন সেই রাজ্যের পুলিশের সাথে কথা বলে কিন্তু তারা একবারে এর যে যারা মাস্টার মাইন্ড, কারণ ইতিমধ্যেই যেটা এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে এদের মাস্টার মাইন্ডের খোঁজ তারা পেয়েছেন, সেই মাস্টার মাইন্ডের কাছে কিন্তু তারা পৌঁছাতে চাইছেন। এবং রুটটা যদি দেখো অনির্বাণ, আমরা বারবার দেখেছি যখন অস্ত্র ধরা পড়ে তখন কিন্তু যে বিহারের ট্রেনগুলো আসে হাওড়ায়, সেই ট্রেনগুলো থেকে অনেক সময় ধরা পড়তে দেখেছিলাম, কিন্তু তারপর কিন্তু রুট বদলেছে। অর্থাৎ সড়ক পথ কিন্তু এই অস্ত্র এবং মাদক পাচারের ক্ষেত্রে যে অন্যতম করিডোর হয়ে উঠছে, সেটা কিন্তু এই ঘটনার পর আর বলার অপেক্ষা রাখে না। একেবারে অর্ণব, তুমি আমার সঙ্গে থাকো, আমি সন্তোষের কাছে যাব। অর্ণব যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে এই মুহূর্তে আরেকটা খবর আপনারা দেখতে পাচ্ছেন, যদিও নিশ্চিতভাবে অনেক কম গুরুত্বপূর্ণ, কিন্তু
পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল তা এবার কলকাতাতেও ঢুকে পড়লো। অর্ণব যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সে খবরে আসবো, সে খবর আপনাদেরকে দেবো আবার পরিবর্তন সংক্রান্ত খবর। কিন্তু সন্তোষ তোমার কাছে আরও একবার যাব, এমন নির্ভেজাল নিরীহ হয়ে যে দুটি লোক বসেছিল মুরগির কারবারকে সামনে রেখে, এত বড় মাদকের কারবার ফেদে বসেছিল, মাদক তৈরির কারখানা ফেদে বসেছিল, তাদেরকে সাপোর্ট করবার জন্য, তাদেরকে সহযোগিতা করবার জন্য অর্থের যোগান কোথা থেকে আসতো? এদের পক্ষে কি এই বিপুল পরিমাণ ব্যবসার অর্থের যোগান নিজেদের থেকে দেওয়া সম্ভব, নাকি এখানেও কোনো অন্য চক্র ছিল? দেখো, একদমই তাই যে হঠাৎ করে তারা কিন্তু কলেজ মোড় এলাকায় তারা কিন্তু বিশাল একটি বাড়ি কিনে ফেলেন এবং তার সাথে সাথে তারা কিন্তু 4 চাকা গাড়ি এবং সব কিছু কিন্তু তারা কিন্তু কিনতে শুরু করে এবং এইখানে কিন্তু বাইরের থেকে মুর্শিদাবাদ এবং হচ্ছে নদিয়া, তার সাথে সাথে কিন্তু উড়িষ্যা থেকে বেশ কিছু ব্যক্তি তারা কিন্তু এদের বাড়িতে আসতেন এবং তারা কিন্তু রাতে থাকতেন, থাকার পর তারা কিন্তু নিজেদের কাজ সেরে তারা কিন্তু চলে যেতেন। অনির্বাণ, একেবারে আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ, সন্তোষ এবং অর্ণব। আমার সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ছিলেন পূর্ব বর্ধমানে, বিশেষ করে বর্ধমান শহরের ঘটনা আমাদেরকে জানাচ্ছিলেন, যেখানে শ্রীরামপুরে, বর্ধমান শহর থেকে ঢিলছোড়া দূরত্বে শ্রীরামপুরে, যেখানে এই মাদক কারখানা ফেদে বসেছে এই দুজন, এবং যাদেরকে ট্রেস করে, যাদেরকে জেরা করে আরও বড় চক্র, যেখান থেকে গোটা দেশে তো বটেই, আন্তঃরাজ্য তো বটেই, এমনকি আন্তর্জাতিক কোনো চক্র কাজ করছে কিনা তারই হদিশ পাওয়ার চেষ্টা করছে এসটিএফ। এর পাশাপাশি চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। নতুন নির্দেশিকা জারি করলো এবার রাজ্য নির্বাচন কমিশন। আপনারা জানেন আজ কিছুক্ষণ আগেই যে বিতর্ক আমরা করলাম নির্বাচন নিয়ে, কোভিডের মধ্যে নির্বাচন নিয়ে বিরোধীদের আপত্তির জায়গা, এবং আদালতে হলফনামা জমা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে 13 তারিখে পরবর্তী শুনানি। তার আগেই নতুন হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের তরফে, আদালতের তরফ থেকে এই হলফনামা চাওয়ার পরই 72 ঘন্টা আগেই প্রচার শেষ করতে হবে, ভোটের 72 ঘন্টা আগে, অর্থাৎ ঠিক যেমনটা বিধানসভা নির্বাচনে ঘটছিল। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি পৌলমী রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। পৌলমী, কলকাতা পুরো ভোটের সময় কিন্তু এই বিধি লাগু ছিল না, 48 ঘন্টা আগে পর্যন্ত প্রচার করা গিয়েছে, এবারে 72 ঘন্টা। কোভিডকে মাথায় রেখে কি আর কি নতুন নির্দেশিকা এলো? একেবারে অনির্বাণ, বিশেষ করে কলকাতা পুরসভার নির্বাচনকে মডেল হিসেবে সামনে রেখে বেশ কিছু নির্দেশিকার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতি জারি রয়েছে, তাই 72 ঘন্টার আগে প্রচার পর্ব বন্ধ রাখতে হবে, এমনটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে শব্দ দূষণ রোধ করতে হবে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্ন জায়গায় বাইক মিছিল করেছে এবং কখনো বা সাউন্ড করে বিভিন্ন বক্স বাজিয়েছে, তাই শব্দ দূষণ রোধ করতে হবে, এবং একই সঙ্গে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নিরাপত্তার দিকটি অনির্বাণ বেশ খানিকটা জোর দেওয়া হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে সেক্ষেত্রে 1 জন করে এএসআই এবং 2 জন করে সশস্ত্র পুলিশ এবং 1 জন করে লাঠিধারী পুলিশ থাকবে, এবং 2টি বুথ থাকলে 1 জন করে এসআই, 2 জন সশস্ত্র পুলিশ এবং 2 জন লাঠিধারী পুলিশ থাকবে। কলকাতা পুরসভার নির্বাচনের নিরাপত্তার দিকটিকে মডেল হিসেবে তারা সামনে রাখছে, এবং একই সঙ্গে কোভিড পরিস্থিতি যেভাবে জারি রয়েছে, সেক্ষেত্রে কোভিড পরিস্থিতির মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং এক্ষেত্রে প্লাস্টিকের ব্যানার, ফেস্টুন এগুলোকে বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে কোনো রকমভাবে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, স্ট্রিক্টলি বলা হয়েছে, এবং একই সঙ্গে 72 ঘন্টার আগে ভোটের সমস্ত প্রচার বন্ধ করে দিতে হবে, এবং রাত 9টার পর থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত কোনোভাবেই প্রচার করা যাবে না। এক কথায় বলা যেতে পারে বর্তমানের কোভিড পরিস্থিতির জন্য হাইকোর্ট যেমন সন্দিহান রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ পৌলমী, নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পৌলমী। এই মুহূর্তে হাওয়াটা বওয়ার কথা উত্তর থেকে, মানে উত্তরে হাওয়া আসার কথা, কিন্তু বইছে দক্ষিণ থেকে, আর সে হাওয়ার এমন দাপট যে সে হাওয়ায় একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত হঠাৎ করে শীত উধাও হয়ে ক্রমশ উত্তাপ বাড়ছে, আর সেই উত্তাপ বাড়াটার উত্তরবঙ্গে থেমে নেই। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, আসানসোলে, পুরুলিয়া ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সে ছবি আপনাদেরকে দেখিয়েছি। আর বৃষ্টি এবার এই খাস কলকাতার বুকেও। আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং অর্ণব আমাদের সঙ্গে থাকবেন এই বৃষ্টির খবর নিয়ে এবং ওয়েদারের আপডেট নিয়ে, অর্থাৎ আগামীকাল রাস্তায় বেরোলে ছাতা মাথায় বেরোবেন কিনা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। যে কথা বলছিলাম আপনাদেরকে, দক্ষিণা হাওয়া উত্তরবঙ্গ পর্যন্ত শীত কমিয়ে রীতিমতো গরমের অনুভূতি নিয়ে এসছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব দুজনের কাছে। ভাস্কর, কলকাতাতেও বৃষ্টি এবার? একেবারে অনির্বাণ, দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি কার্যত শহর কলকাতার প্রাণকেন্দ্র
এবং শহর কলকাতার প্রাণকেন্দ্রে এই শীতের মধ্যেও বৃষ্টি। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত দেখো অবশ্যই দেখাবার চেষ্টা করছে সেই ছবিটা, যে এই মুহূর্তে কিন্তু বর্ষণ সিক্ত হয়ে পড়েছে শহর কলকাতা। এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখো কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি পড়ছিল এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা পূর্বাভাস ছিলই যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহর কলকাতা জুড়ে, এবং সেই পূর্বাভাসকে সত্যি করেই এই মুহূর্তে শহর কলকাতায় কিন্তু হালকা বৃষ্টিপাত চলছে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের খবরও সামনে আসছে। তুমিও কিছুক্ষণ আগে বলছিলে অনির্বাণ যে অর্ণব যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেও মুষলধারে বৃষ্টি পড়ছে, এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানে মুষলধারে বৃষ্টি না হলেও কিন্তু হালকা বৃষ্টি, এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বেশ একেবারেই ভাস্কর, আমি একটু অর্ণবের কাছে যাই, কারণ অর্ণব যেখানে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে একটু আগে আমার সঙ্গে এত বড় মাদক চক্রের খবর শেয়ার করছিল, মাদক কারখানার খবর শেয়ার করছিল, ঠিক সেখানে আমি যে আওয়াজ শুনেছি বেশ ভালো রকমের বাজ পড়ার শব্দ, তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও হলো নাকি অর্ণব? না দেখো অনির্বাণ, এখনো পর্যন্ত শিলাবৃষ্টি না হলেও শিলাবৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সল্টলেকের বিভিন্ন অংশে। কিন্তু আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এই একই চিত্র কিন্তু ছবি উঠে আসছে নিউ টাউনে, কিন্তু এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আগামী 14 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এবং শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই নয়, তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে বলে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং যে বৃষ্টি হচ্ছে কার্যত কিন্তু এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি, তার সাথে কিন্তু দমকা হাওয়া, অর্থাৎ একেবারে যাকে বলে এই মুহূর্তে প্রায় 2 গজ দূরত্ব প্রায় কিছু দেখা যাচ্ছে না, এতটাই জোরে এতটাই মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্ণব এবং ভাস্কর, আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। ভাস্কর, তোমার কাছে আমি ফিরে আসবো পরবর্তী ব্রেকিং খবরটার জন্য। অর্ণব, তোমাকে ধন্যবাদ। পরবর্তী ব্রেকিং খবর এসএসসি চেয়ারম্যান সংক্রান্ত। গতকালই আদালত রীতিমতো ভর্ৎসনা করেছিল এবং তারপরে আজকে বদলে গেলেন এসএসসির চেয়ারম্যান। সরাসরি চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, জানতে চাইবো এসএসসির চেয়ারম্যান বদল সংক্রান্ত খবর সম্পর্কে। একেবারে অনির্বাণ, দেখো এসএসসি চেয়ারম্যান বদল করা হলো। কলকাতা হাইকোর্টে কার্যত তুলনা করা হয়েছিল এসএসসি এবং এসএসসির চেয়ারম্যানকে, এবং এসএসসি চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে 20,000 টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট এই সুপারিশও করেছিল যে এসএসসি চেয়ারম্যান পদে যিনি ছিলেন তাকে অপসারণ করে দেওয়া হোক, এবং কলকাতা হাইকোর্টের এই অবজারভেশনের পর একদিনের মধ্যেই 24 ঘন্টাও কাটেনি, তারই মধ্যে কিন্তু এসএসসি চেয়ারম্যান পদে বদল আনা হলো। এবং অবশ্যই দেখো যে খবর সামনে আসছে, যে খবর আমরা সামনে পাচ্ছি শিক্ষা দপ্তর সূত্রে, যেটা খবর এই মুহূর্তে সামনে আসছে, একেবারেই ভাস্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি ভাস্কর ছিলেন সরাসরি। বদলে দেওয়া হলো এসএসসি চেয়ারম্যানকে গতকাল আদালতে ভর্ৎসনার পর। অনির্বাণের ব্রেকিং নিউজ পর্ব এখানেই শেষ করছি। এরপর থাকছে সোজাসুজি সরকার।